নমস্কার। খবরদার কথা নয়। প্রায় 24 ঘন্টা আগে এদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী ডক্টর মনমোহন সিং প্রয়াত হয়েছেন। আমরা খবরদার কথা নয়ের পক্ষ থেকে তার এই প্রয়াণে শোক জ্ঞাপন করছি এবং শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি। করেই তার সম্পর্কে কিছু কথা আমাদের জানার আছে। এই জানার জন্য কলকাতায় অবস্থান করছেন একটা বিশেষ কংগ্রেসে, অর্থনৈতিক কংগ্রেস, যেখানে চলছে, 30 তারিখ অবধি চলবে। তা এই ব্যস্ততার মাঝেও আমরা রাজ্যের ত্রিপুরা বিশ্ববিদ্যালয়, রাজ্যের না, কেন্দ্রীয় ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের মাননীয় প্রফেসর ডক্টর সেলিম শাহর সঙ্গে যোগাযোগ করেছিলাম। উনি আমাদের সঙ্গে ইতিমধ্যে যোগ দিয়েছেন। খবরদার কথা নয়ের পক্ষ থেকে তার কাছে কৃতজ্ঞতা জানাই। এই ব্যস্ততার মাঝেও আপনারা হয়তো লক্ষ্য করছেন ওনার গলার ভেতরে সেই ব্যাজটাও রয়েছে। সেলিম শাহকে আমাদের এই অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য আন্তরিক কৃতজ্ঞতা জানাই। নমস্কার সেলিম শাহ। হ্যাঁ, হ্যাঁ, আমরা নমস্কার। খবরদার কথানয়ের দর্শক শ্রোতা এবং আপনাদেরকে ব্যক্তিগতভাবে কৃতজ্ঞতা জানাই যে এরকম একজন মানুষকে নিয়ে আপনারা জরুরি ভিত্তিতে এই প্রোগ্রামটা করতে চেয়েছেন, কারণ এটার প্রয়োজন ছিল। অবশ্যই। এবং আমি ব্যক্তিগতভাবে আহ মনমোহন সিং আমাদের ত্রয়োদশ প্রধানমন্ত্রী দেশের, হুম। তার প্রয়াণে শোক প্রকাশ করছি এবং পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি। সরাসরি প্রশ্নে চলে যাই। মনমোহন সিং সম্পর্কে হ্যাঁ, নতুন করে তো বলবার কিছু নেই। এত বড় অর্থনীতিবিদ ভারতবর্ষে আসেনি বলা যেতে পারে, এবং অবশ্যই ভারতের যারা যারা দেশ শাসন ক্ষমতায় ছিলেন তাদের মধ্যে তো নেই। আপনার কাছে প্রথম প্রশ্ন হচ্ছে, এই দেশের অর্থনৈতিক সংস্কার ডক্টর মনমোহন সিং এর হাত ধরেই হয়েছিল। এই হুম। বর্তমান ভারতের যা অর্থনৈতিক অবস্থা, তার সঙ্গে তুলনামূলক যদি আপনি ধরেন, তাহলে সেই সংস্কারটা কিভাবে দেখছেন আপনি? হ্যাঁ, প্রথমেই বলি, সংস্কারে তো আমরা যাব, কিন্তু সেখানে যাওয়ার আগে বোধহয় মনমোহন সিং সম্পর্কে দু চারটে কথা একটু বলে নেওয়ার দরকার অবশ্যই, আছে। অবশ্যই, হ্যাঁ। বিশেষত তিনি অর্থনীতির মানুষ, আমি আমি নিজে অর্থনীতির ছাত্র। এবং আমার দেশ চর্চা করছিল এবং তারা অত্যন্ত সফল। ঠিক এইখানে দাঁড়িয়ে মনমোহন সিং এর কৃতিত্ব অন্য জায়গায়। তিনি একদিকে যেমন অসাধারণ ভালো ছাত্র, জীবনে কখনো সেকেন্ড হননি। তিনি বর্তমান যে পাকিস্তানের পাঞ্জাব প্রদেশ, দেশ বিভাগের আগে 1947-এর আগে, আহ পাঞ্জাব প্রদেশে মানে বর্তমানে যে পাকিস্তান বা তৎকালীন পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের গাহতে জন্মগ্রহণ করেছিলেন। এবং পরবর্তী বুঝতে পেরেছি। দেশভাগের পরবর্তী সময়ে রিফিউজি হয়ে, উদ্বাস্তু হয়ে তার পরিবারকে চলে আসতে হয় অমৃতসরে। লড়াই ছিল, সংগ্রাম ছিল, কিন্তু মেধাবী মনমোহনকে কোনো কিছু আটকাতে পারেনি। এবং যেটা বললাম, জীবনে তিনি কখনো সেকেন্ড হননি, অসম্ভব মেধা। তিনি অর্থনীতি নিয়ে অমৃতসর থেকে, তিনি পাঞ্জাব থেকে, পাঞ্জাব বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতি নিয়ে পড়াশোনা করলেন। 52 এবং 54 সালে তিনি তার স্নাতক এবং স্নাতকোত্তর শেষ করলেন। হুম। পরবর্তী সময় 57 সালে তিনি পরবর্তী সময় চলে গেলেন কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে। ঠিক। এবং কেমব্রিজ ইউনিভার্সিটির সেন্ট জোন্স কলেজ, এই কলেজ থেকে তিনি অর্থনীতি, যেটাকে বলা হয় ইকোনমিক্স এর ট্রাইপলস, মানে তিনি তার গ্রাজুয়েশন কমপ্লিট করলেন। এবং 57-তে তিনি ফিরে এসে পাঞ্জাব ইউনিভার্সিটিতেই অর্থনীতির অ্যাসিস্ট্যান্ট, তখন তৎকালীন লেকচারার হিসেবে যোগদান করলেন, শিক্ষকতার কাজ নিলেন। তার সামনে আরো অনেক বড় বড় অফার ছিল, তিনি কিন্তু সেগুলো গ্রহণ করেননি। একদম। বিদেশেও তার কাছে অফার ছিল, কারণ সেন্ট জন যেখানে তিনি পড়াশোনা করেছেন। হুম। এবং পরবর্তী সময় এই সেন্ট জন কিন্তু ভারতীয়দের মধ্যে খুব বিরল, যে মনমোহন সিং এর নামে কিন্তু গবেষণা একটা ফেলোশিপ চালু করেছে। তিনি বেঁচে থাকাকালীনই সেন্ট জর্জ কলেজ তার নামে কিন্তু একটি ফেলোশিপ চালু করেছে গবেষক ছাত্রদের জন্য। এটা খুব বিরল একটি ঘটনা, বিরল সম্মান। তো সেখানে তার কাজ করার অফার ছিল।
তিনি সেখানে টিচিং অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজও করেছিলেন কিছুদিন, কিন্তু পরে তিনি পছন্দ করলেন নিজের দেশের পাঞ্জাব পাঞ্জাব বিশ্ববিদ্যালয়কে, এবং পাঞ্জাবে তিনি শিক্ষকতা শুরু করলেন। তারপর 1957 সালে তিনি ঠিক করলেন যে তিনি ডক্টরেট করার জন্য, উচ্চতর গবেষণার জন্য, ডিফিল করার জন্য তিনি আবার বিদেশে যাবেন। তিনি গেলেন অক্সফোর্ডে, নুফিল্ড কলেজ, যেটা অক্সফোর্ড ইউনিভার্সিটি। তাহলে ভাবুন, পৃথিবীর সেরা দুটো বিশ্ববিদ্যালয়, একটি কেমব্রিজ ইউনিভার্সিটি আর একটি অক্সফোর্ড ইউনিভার্সিটি, দু জায়গাতেই মনমোহন পড়াশোনা করলেন। হুম। এবং ইয়ান লিটলের আন্ডারে তিনি তার পিএইচডির ডক্টরাল থিসিস করলেন। 1962 সালে পিএইচডির কাজ শেষ হলো, যে যার বিষয়বস্তু ছিল ভারতীয় অর্থনীতির রপ্তানি দক্ষতা বা এক্সপোর্ট পারফরমেন্স। অসাধারণ কাজ, যেটা পরবর্তী সময় বই হয়ে বেরিয়েছে। এবং এটা করার পরে তিনি আবার দেশে ফিরে এলেন। তিনি পুরোনো জায়গায় শিক্ষকতা শুরু করলেন, কিন্তু তার স্প্যানটা ভাবুন এবার, মানে একজন মানুষের মেধা এবং ব্যক্তি জীবনে যে সততা বা অনেস্টি, এই ব্যাপারে মনমোহন কিন্তু আমাদের কাছে কিন্তু সত্যি সত্যিই কিন্তু প্রাতঃস্মরণীয়। যে এই মানুষটার ব্যক্তিগত জীবনে হয়তো তার রাজনৈতিক ভাবে অনেক কালিমালিপ্ত হয়েছেন নানা সময়, সে আলোচনা হয়তো আমাদের করতেই হবে, কিন্তু ব্যক্তিগত জীবনে কোনোদিন তার নামে কোনো কথা ওঠেনি, কেউ তার দিকে আঙুল তুলতে পারেননি। এবং পরবর্তী সময় তিনি দেখুন তার স্প্যান, কেরিয়ারটা দেখুন, কেরিয়ার স্প্যানটা। তিনি জওহরলাল নেহরু, সরি, তিনি জওহরলাল ইউনিভার্সিটি ভিজিটিং প্রফেসরের কাজ করেছেন। দিল্লি ইউনিভার্সিটির স্কুল অফ ইকোনমিক্স, যেটা সেখানে সেখানে ডিএসই স্কুল অফ স্কুল অফ ইকোনমিক্সে তিনি পড়িয়েছেন দিল্লি ইউনিভার্সিটিতে। তিনি রিজার্ভ ব্যাংকের গভর্নর হয়েছেন 1982 থেকে 85। এবং আমাদের ছোটবেলায় আহ কাগজের নোটের মধ্যে আমরা সবসময় দেখতাম হ্যাঁ, মনমোহন সিং এর সেই সিগনেচার। সুবিখ্যাত সই, হ্যাঁ। সেই সিগনেচার। এটা আমাদের তো মানে কি বলবো, আমাদের বড় হওয়ার সঙ্গে জড়িত এটা আর কি। তিনি খুব সাকসেসফুলি গভর্নরের কাজ সামলেছেন। তিনি যোজনা পর্ষদের ডেপুটি চেয়ারপারসন চেয়ারম্যান হয়েছেন। ছিলেন, হ্যাঁ। কারণ আপনারা জানেন এবং আমাদের দর্শকরা জানেন যে যোজনা পর্ষদের চেয়ারম্যান হচ্ছেন প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া হুম। বাই ভার্চু অফ হুম। পোস্ট। হুম। হুম। তাহলে কিন্তু কাজকর্ম মূলত দেখাশোনা করতে হয়, যিনি ডেপুটি চেয়ারপারসন তাকেই দেখাশোনা করতে হয়। তিনি খুব সাকসেসফুলি সেই কাজ সামলেছেন। পরবর্তী সময় তিনি ইউজিসির চেয়ারম্যান হয়েছেন। এবং 1991 সালে তিনি যখন ইউজিসির চেয়ারম্যান, তখন একটি বক্তৃতা করার জন্য তিনি গেছিলেন নেদারল্যান্ডস। সেই সময় পিভি নরসিংহ রাওয়ের মন্ত্রিসভা গঠন হচ্ছে। 1991 সাল, এলপিজি চালু হচ্ছে, আপনি যে প্রশ্নটা করলেন, হ্যাঁ, হ্যাঁ। এলপিজি চালু হচ্ছে, লিবারেশন, প্রাইভেটাইজেশন, গ্লোবালাইজেশন। এই এলপিজি যখন চালু হচ্ছে, বিশ্বায়ন চালু হচ্ছে, সেই সময় নরসিংহ রাও আরেকজন যশস্বী প্রধানমন্ত্রী, তিনি আমাদের দ্বাদশ প্রধানমন্ত্রী, হুম। 12th। এই যশস্বী গান, তিনি অনেকগুলো ভাষা জানতেন নরসিংহ রাও, অসম্ভব শিক্ষিত মানুষ। হুম। তার কোথাও কোথাও মনে হলো এবং আউট অফ টার্ন তিনি ভাবলেন যে মনমোহন সিংকে এই ট্রানজিশন ফেজ, এবং রাশিয়া তখন ভেঙে ভেঙে পড়ছে একটা খবর, হুম। তার মানে বাইপোলার ওয়ার্ল্ড কিন্তু ইউনিপোলার ওয়ার্ল্ডে টার্ন করবে। হুম। এই সময় প্রত্যেকটা দেশ অর্থনৈতিকভাবে ধাক্কা খাবে। এই টালমাটাল পরিস্থিতি সামলার জন্য দক্ষ একজন অর্থনীতিবিদকে প্রয়োজন, হুম। যার ব্যক্তিগত কোনো লোভ নেই, ব্যক্তিগত নিষ্ঠার কোনো ঘাটতি নেই, এবং যার ব্যাপক কর্মকাণ্ডের অভিজ্ঞতা রয়েছে। হুম। তিনি তার ব্যক্তিগত সচিবকে দিয়ে হুম। নেদারল্যান্ডসকে হোটেলে ফোন করালেন মনমোহন সিংকে। মনমোহন সিং ফোন ধরে বেশ সারপ্রাইজড, কারণ সরাসরি ব্যক্তিগত সচিব প্রধানমন্ত্রী তিনি প্রস্তাব দিলেন যে আপনাকে ফিরে আসতে হবে আগামী দুদিনের মধ্যে, আপনি ফিরে আসুন তড়িঘড়ি। কারণ প্রধানমন্ত্রী চাইছেন যে আগামী 8 তারিখে যে আমাদের যে শপথ গ্রহণ অনুষ্ঠান রাষ্ট্রপতি ভবনে, হুম। সেখানে আপনি দেশের অর্থমন্ত্রীর দায়িত্ব নেবেন। হি গট সারপ্রাইজ, কিন্তু তিনি দায়িত্ব থেকে পিছিয়ে যাননি, তিনি এলেন দেশে। তিনি অর্থনীতির দায়িত্ব নিলেন, এবং 1991 থেকে 1996 পর্যন্ত তিনি এই দায়িত্বটা সামলেছেন, খুব সুচারুভাবে দায়িত্বটা সামলেছেন। এবং সত্যি সত্যি সেই সময় তিনি একেবারে রিগোরাস, যেটাকে আমরা বলি রিফর্মস, ইকোনমিক রিফর্মস, হুম। দ্যাট ইজ দ্য ফার্স্ট জেনারেশন রিফর্ম, প্রথম প্রজন্মের যে অর্থনৈতিক রিফর্মস, হুম। মানে সমস্ত লাইসেন্স প্রথাকে বাতিল করা, হুম। তার সঙ্গে সঙ্গে সমস্ত সরকারি বিনিয়োগে বেসরকারি বিনিয়োগের অনুপ্রবেশ, দেশীয় কোম্পানিগুলো অনুপ্রবেশ, এমনকি বিদেশি বিনিয়োগের দরজাটা ওপেন করে খুলে দেওয়া, হুম। এবং সমস্ত কিছুকে মুক্ত করে দেওয়া, একেবারে একেবারে সত্যি সত্যি একেবারে ঝড় তুলে দিলেন অর্থনীতি। হুম। সরি, একটু একটা সাউন্ড। জায়গা মানতে হবে হুম। যে, হ্যাঁ, একটা জায়গা মানতে হবে যে এই সময় মনমোহন সিং এর এই নির্বাচনটা, এটা নিয়ে নরসিংহ রাও অত্যন্ত কনফিডেন্ট থাকলেও
তার এই কাজকর্ম নিয়ে তিনিও কিন্তু মাঝে মাঝে সন্দেহ প্রকাশ করতেন, ভয় পেতেন যে ভারতবর্ষের যে অর্থনৈতিক কাঠামো, হুম, এখানে যে সমাজতান্ত্রিক অর্থনীতি, এবং ভারতবর্ষ তার পঞ্চবার্ষিক পরিকল্পনা থেকে শুরু করে স্বাধীন ভারতবর্ষ 1991 পর্যন্ত, তৎকালীন যে সোভিয়েত রাশিয়া, এই সোভিয়েত রাশিয়ার যে অর্থনৈতিক মডেল, এইটাকে অনুসরণ করে ভারতবর্ষ কিন্তু এই এত বিগত বছরগুলোতে এত এত বছর ধরে চলেছে, ধরুন 50 50 বছর প্রায়। হঠাৎ করে একেবারে এতটা রিগোরাস চেঞ্জ, সমস্ত কিছুকে একেবারে তছনছ করে দেওয়া, এইটা আমার অর্থনীতিতে কি ছাপ পড়বে, এইটা নিয়ে নরসিংহ রাও নিজেও সন্দিহান ছিলেন। মাঝে মাঝে বলতেন লাগাম টানো, গরিব মানুষ যেন তোমার ফোকাস থেকে হারিয়ে না যায়। উনি উনি বলতেন যে না, এই সময়টা এমন যে এই সময়টাই এখন ইউনিপোলার ওয়ার্ল্ড। এখন যদি আমি অর্থনীতি সংস্কারে না যাই, যদি আমেরিকার সঙ্গে আমার সখ্যতা না বাড়ে, হুম, তাহলে আগামী দিনে ভারতবর্ষ অর্থনীতি কিন্তু অন্যভাবে পিছিয়ে পড়তে পারে। এটা একটা ধারণা ছিল, তিনি হুম, এটা বলতেন। হুম, এবং এটা মানবেন যে এই সময়টা কিন্তু দুটো বিষয় ঘটলো। এক, উনি ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে, বিশেষত ক্যাপিটালিস্ট ওয়ার্ল্ড, এবং যারা ব্যবসা বাণিজ্য করে খান এবং যারা মুক্ত বাণিজ্যের পক্ষপাতী, তাদের কাছে ভূয়সী প্রশংসা পেলেন, প্রশংসিত হলেন। উল্টো দিকে তথাকথিত যারা সমাজতান্ত্রিক অর্থনীতি বিশ্বাস করেন, হুম, যারা তুলনামূলকভাবে কনজারভেটিভ, কনজারভেটিভ ইন দ্য সেন্স যে অর্থনীতির আমাদের দেশের পরিস্থিতি, গরিব মানুষের যে সুবিধাগুলো এবং সরকারি ভূমিকাকে আমাদের দেশে কখনো ছোট করে দেখা যায় না। তাই আমাদের দেশের অর্থনৈতিক প্রয়োজনকে যারা অগ্রাধিকার দেন, তাদের কাছে তিনি চরমভাবে নিন্দিত হলেন। কিন্তু তিনি কাজটা থামাননি, এই কাজ কিন্তু তিনি করে গেছেন। এর পরবর্তী সময় তিনি 1999 সাল থেকে মোটামুটি 2004 ধরুন, এই সময়টা বাজপেয়ীর সময়, বাজপেয়ী যখন প্রধানমন্ত্রী, হুম, এই সময় তিনি কিন্তু রাজ্যসভাতে বিরোধী দলনেতার পদ সামলাচ্ছেন, সেটাও তিনি সামলেছেন। হুম, আর তার পরবর্তী সময় তিনি দেশের প্রধানমন্ত্রী হলেন, এবং 2004 থেকে 2014 দুটো টার্মের প্রধানমন্ত্রী হলেন। হুম, তিনি কম কথা বলার মানুষ ছিলেন, ব্যক্তিগতভাবে কোথাও সেভাবে ইনভলভ হতে চাইতেন না বা রিয়াকশন দেখাতেন না। হুম, কিন্তু সমস্ত সমালোচনার ঊর্ধ্বে উঠে তিনি কাজ করতে ভালোবাসতেন। কাজ ভালো না খারাপ, কাজের ত্রুটি বিচ্যুতি সেগুলো তো নিশ্চয়ই আলোচ্য বিষয়, কিন্তু তিনি নীরবে কাজ করতে ভালোবাসতেন এবং বলিষ্ঠতাকে সরে যেতেন না। 2004 থেকে ভাবুন, 2004 থেকে 2000, এই যে সময়টা, যে সময় তিনি প্রথমবারের জন্য প্রধানমন্ত্রী হলেন, এবং অদ্ভুত ভাবে, সেটাও বড় অদ্ভুত ভাবে তিনি প্রধানমন্ত্রী হলেন, এই সময় তো তা কোনোভাবেই তার নাম ছিল না। এপিজে আব্দুল কালাম, তিনি তখন রাষ্ট্রপতি দেশের, তিনি তার 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 সঙ্গে কাজ করেছেন। তিনি প্রতিবাদ দেবী সিং পাতিলের সঙ্গে কাজ করেছেন। তো অদ্ভুত ভাবে তার নামটা কিন্তু এপিজে আব্দুল কালাম এখান থেকে ফেরার সময় কংগ্রেস একেবারে চমকপ্রদ ভাবে তার নামটা প্রস্তাব করলো। এবং দেশ দেশ এই প্রথম একজন অহিন্দু প্রধানমন্ত্রী পেল। এই প্রথম কোন শিখ অহিন্দু এই দেশে প্রধানমন্ত্রী হলো, এবং তার মেধা, তার কর্মদক্ষতা এবং তার নিষ্ঠা তাকে এই জায়গাতে নিয়ে গেল। এইবার ভাবুন, প্রথম ইউপিএ সরকার, হুম, উপা সরকার, হুম, এই সময় আমেরিকার সঙ্গে তিনি যে পরমাণু চুক্তি করতে গেলেন, এটাও কিন্তু পার্ট অফ দি ওপেন ওপেন ইকোনমিক পলিসি। তিনি যেভাবে ওপেন ইকোনমিক পলিসির দিকে, সংস্কারের দিকে ঝুঁকলেন, হুম, এই সংস্কারকে কন্টিনিউ করতেই তিনি যখন প্রধানমন্ত্রী হলেন, হুম, তখন আমেরিকার সঙ্গে কিন্তু 1 2 3 একটি পরমাণু চুক্তিতে তিনি গেলেন। এই পরমাণু চুক্তিকে কেন্দ্র করে যে বামেরা তাকে সর্বোচ্চ ভাবে সাপোর্ট দিয়েছিল, এবং এই বামেদের সাপোর্টে এবং বামেদের উদ্যোগেই কিন্তু এই দেশের একটি যুগান্তকারী অর্থনৈতিক একটি কর্মসূচি, যেটা এমএনআর, এমজিএন রেগা, হুম, এমএন রেগা, হুম, যেটা এখন বলা হচ্ছে এমজিএন রেগস, হুম, নাও দিস ইজ এ স্কিম। ওটা কিন্তু স্কিম ছিল না, ওটা ছিল অ্যাক্ট। অ্যাক্ট মানে হচ্ছে, যদি আপনি কোনোভাবে 100 দিনের কাজ না পান, কোনো গরিব মানুষ কাজ না পায়, সে কিন্তু আইনের দ্বারস্থ হতে পারে। স্কিম হলে সেটা হওয়া যায় না। এখন সেটা কিছুটা ডাইলুট হয়েছে। উনি কিন্তু সেটাকে অ্যাক্ট হিসেবেই চালু করেছিলেন, এবং বামপন্থীরা সেখানে একটা বড় ভূমিকা নিয়েছিল। এবং বামপন্থীদের এই ভূমিকাকে কেন্দ্র করে দেশে কিন্তু এমজি ইন্ডেক্স চালু হলো। এবং এটা ঘটনা যে বামপন্থীরা যখন যখন ভারতবর্ষে কেন্দ্রে, বাইরে থেকে বা ভিতর থেকে কোনো সরকারকে সমর্থন দিয়েছে, এরকম যুগান্তকারী অসংখ্য পরিকল্পনা কিন্তু চালু হয়েছে। এটা নিয়ে আরেকটা ডিসকাশন আমাদের আলাদা হতেই পারে, এর মধ্যে দিকে যাচ্ছি না, আজকে আমাদের ওটা বিষয় না। তো এমজি এনরেগা চালু করলেন, এবং সত্যি সত্যিই বামপন্থীদের একটি চালিকা শক্তি ছিল। মনমোহন সিং এটাকে মনে করতেন যে আমি আমি উদারপন্থী লোক হতে পারি, আমার ক্ষেত্রে অর্থনৈতিক সংস্কার একটা প্রয়োজনীয় পদক্ষেপ মনে হতে পারে, কিন্তু এই দেশের গরিব মানুষের কল্যাণে, সাধারণ মানুষের কল্যাণে বামপন্থীদের পরামর্শ বা বামপন্থীদের যে ইচ্ছে, সেগুলোকেও কোথাও দাম দেওয়া প্রয়োজন আছে। তাই তিনি এমজি এনরেগা
বা এমএনরেগাটা চালু করলেন, এবং সেটা সত্যি সত্যি যুগান্তকারী। এখনো পর্যন্ত আমার দেশের গ্রামের যে মানুষের যে সাপোর্ট সিস্টেম, এটা কিন্তু অনেকটা বজায় রয়েছে এই পার্টিকুলার স্কিমটার জন্য। অথচ যখন আমেরিকার সঙ্গে পরমাণু চুক্তিকে কেন্দ্র করে বামপন্থীরা সমর্থন তুলে নিল, সে সময় তিনি কিন্তু একেবারে নীরবে, অদ্ভুত ভাবে, জাস্ট লাইক এ পলিটিশিয়ান, তার ব্যক্তিগত যে চরিত্র, তার বাইরে বেরিয়ে গিয়ে একজন পাকা রাজনৈতিক নেতার মতো তিনি কোনো না কোনো ভাবে কিন্তু তার সরকারটাকে টিকিয়ে রাখলেন। এবং তিনি পার্লামেন্টে তার সংখ্যাগরিষ্ঠতার প্রমাণ তিনি দিলেন। কিভাবে দিলেন সেটা আমরা গল্পটা জানি, অনেকেই জানি। ভালো খারাপ সেই প্রশ্ন আসবে পরবর্তী সময়ে, তো এই কাজটা তিনি করলেন। আবার 2009 সালে দ্বিতীয়বারের জন্য তিনি যখন তৃণমূল সরকারের সমর্থন নিয়ে, তৃণমূলের সমর্থন নিয়ে তিনি যখন গভর্নমেন্ট করলেন, এবার মনে করুন যে খুচরো বাণিজ্য, রিটেল 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 ট্রেড, এইখানে যখন বিদেশি পুঁজির বিনিয়োগ নিয়ে যখন প্রচন্ড হইচই হচ্ছে, বামপন্থীরা এটার রাস্তায় নেমে প্রতিবাদ করছে, তৃণমূল এখানে এই দ্বিতীয় ওপা সরকার থেকে কিন্তু সমর্থন প্রত্যাহার করলো। হুম। উনি কিন্তু খুব নীরবে, কোনো কথা না বলে, কোনো মুখে জবাব না দিয়ে হুম। সরকারটাকে কন্টিনিউ করলেন। অর্থাৎ এই একেবারে সাইলেন্ট যে লোকটা, না, খুব নীরবে থাকতেন, হ্যাঁ, পড়াশোনা নিয়ে পড়াশোনা করতেই ভালোবাসতেন, হ্যাঁ। কিন্তু কোথাও না কোথাও রাজনৈতিক ক্ষেত্রে তার একটা অদ্ভুত দৃঢ়তা, এটাও কিন্তু আমরা লক্ষ্য করেছি, কেমন। হুম। আর আপনি যেটা বললেন যে সংস্কার ভালো না খারাপ, এটা তো এখন যেটা মনে হয়, ধরুন এটা একজন অর্থনীতি ছাত্র হিসেবে আমার কাছে এটার দুটো দিক আছে। সংস্কারটা তো ভারতের সাধারণ মানুষের ক্ষেত্রে অতটা উপযোগী বলে মনে হয়নি। হ্যাঁ, এটা মানে কিভাবে দেখছেন? এবার ধরুন বিষয়টা দুটো। এই সংস্কার, ওনার যে যুক্তিটা ছিল, আমি ওনার কথাতেই বলছি, যে দ্যাট রিফর্মস দ্যাট ওয়াজ ইনএভিটেবল, এটা অপ্রতিরোধ্য ছিল একটা কারণে, যে যেহেতু ওয়ার্ল্ডের যে পলিটিক্স হুম। এবং ওয়ার্ল্ডের যে ভারসাম্য, পৃথিবীর ভারসাম্য, রাজনৈতিক ভারসাম্য, সেটা নষ্ট হয়েছে। কারণ সোভিয়েত রাশিয়া কিন্তু, উনি 91 সালে অর্থনীতির দায়িত্ব নিলেন ভারতীয় অর্থনীতির, 1992 সালে সোভিয়েত রাশিয়ার পতন ঘটলো, হুম। এবং সোভিয়েত রাশিয়া তার 14টা প্রভিন্সে টুকরো টুকরো হয়ে ভেঙে গেল। হুম। মানে বিষয়টা দাঁড়ালো এখন আমেরিকার একাধিপত্য। হুম। আমেরিকা মানেই ক্যাপিটালিস্ট বা পুঁজিবাদী অর্থনীতি। কাজে গোটা পৃথিবী জুড়ে পুঁজিবাদী অর্থনীতি অপ্রতিরোধ্য হয়ে উঠলো। হুম। সেই দিক থেকে দেখতে গেলে আমাদের অর্থনীতিতে একটি চালিকা শক্তি প্রদান করা, হুম। অর্থনীতিকে একটা গতি প্রদান করা, এবং একই সঙ্গে বিদেশি বিনিয়োগকে আকৃষ্ট করা, আর একই সঙ্গে আমেরিকার সঙ্গে একটি ইউনিফর্মিটি বজায় রেখে, একটি কোথাও একটা সংযোগ বজায় রেখে আমার অর্থনীতি পরিচালনা করা, হুম। এটার জন্য যদি মনে করেন যে অর্থনীতি একটা গতি পেল, এটা সত্যি কথা। একই সঙ্গে যেটা ঘটলো, যে জায়গাটায় মূলত একটা বড় অংশের বিরোধিতা আছে, আমি নিজে অর্থনীতি মনে করি এই জায়গাটায় বিরোধিতার জায়গা আছে, যে যদি এই অর্থনৈতিক উদারতার পাশাপাশি সরকারি ক্ষেত্রগুলোকে যদি ডিসইনভেস্টমেন্ট না করা হতো, বিনিয়োগ বিমোচন না করা হতো, সরকার যদি স্বাস্থ্য, শিক্ষা সহ বেসিক জায়গাগুলো এবং পাবলিক ডিস্ট্রিবিউশন সিস্টেম, হুম। এইখানে এবং ব্যাংকিং, এই জায়গাগুলোতে যদি নিজের জায়গাটা সরকার বজায় রাখতে পারতো, তাহলে পারে দ্যাট কুড হ্যাভ বিন বেটার। হুম। ওই জায়গাটা কিন্তু উদার অর্থনীতি তার প্রবল স্রোতে একেবারে ভেসে গেল, আচ্ছা। যার ফলে আজকে কি হচ্ছে, গরিব মানুষকেও কিন্তু অত্যন্ত উচ্চ মূল্য দিয়ে বেসরকারি হাসপাতাল থেকে চিকিৎসা নিতে হচ্ছে। হুম। সরকারি পরিষেবা ন্যূনতম যেটুকু যা গ্রামে গঞ্জে আছে, সেখানে ওষুধের সাপ্লাই বলুন, ডাক্তারের যোগান বলুন, নার্সের জোগাড় বলুন, আপনি অন্যান্য সুবিধা বলুন, সুবিধাগুলো কিন্তু ক্রমশ কমে আসছে, কারণ সরকারি উদ্যোগ ক্রমশ স্বাস্থ্যের মতো জরুরি পরিষেবা সেখান থেকে হাত গুটিয়ে নিচ্ছে। শিক্ষাক্ষেত্রে আজকে ধরুন, আগে আর কি হতো, আগে সমস্ত ডাক্তারদেরই গুণগত মান নিয়ে আমাদের প্রশ্ন ছিল না। কারণ দুটো বিষয়, আমি এটা বলি, এটা আপনার উত্তরটা পেয়ে যাবেন, যে সরকারি শিক্ষা ব্যবস্থায় ডাক্তার তৈরি হতো, চিকিৎসক তৈরি হতো, এবং জয়েন্ট এন্ট্রান্স দিয়ে প্রত্যেকটা, এবং অল ইন্ডিয়া লেভেল এন্ট্রান্স পরীক্ষা দিয়ে সেখানে ছেলে মেয়েদের যেতে হতো, এবং সংখ্যা সিট কম ছিল। একই সঙ্গে যেহেতু সরকারি ভাবে পুরো প্রক্রিয়াটা হতো, একটা চেক অ্যান্ড ব্যালেন্স ছিল, এবং কোয়ালিটি ডক্টর আমরা পেতাম, এবং ডাক্তারি পড়ার খরচ কিন্তু অত্যন্ত কম ছিল, মানে কয়েক হাজারের মধ্যে সীমাবদ্ধ ছিল। হুম। যখন থেকে এই উদার অর্থনীতির হাত ধরে বেসরকারি চিকিৎসা ব্যবস্থা এলো, হুম। এখন দেখা যাচ্ছে 1.5 কোটি থেকে 2 কোটি টাকা দিয়ে প্রাইভেট সংস্থা থেকে, প্রাইভেট কলেজ থেকে বড় লোকের অমেধাবী ছেলেমেয়েরা ডাক্তার হচ্ছে হুম। তুলনামূলকভাবে। যার টাকা আছে সে ডাক্তার হচ্ছে। একদিকে ডাক্তারি বিদ্যা বা চিকিৎসার গুণগত মানের অবনমন ঘটছে, অন্যদিকে একই সঙ্গে দেখা যাচ্ছে যে যাদের পয়সা নেই, তাদের ডাক্তারি পড়ার
স্বার্থবাদ রাখতে পারার মেধা থাকলেও হুম তারা পিছিয়ে পড়ছে, এটা কিন্তু আমাদের দেশের ক্ষতি হচ্ছে। অর্থাৎ উদার অর্থনীতিতে মনমোহন সিং হয়তো ওই সময় ইনএভিটেবল, অপ্রতিরোধ্য, তিনি গেলেন, হুম যাওয়াটা যদিও মেনে নেওয়া যায়, কিন্তু চেক অ্যান্ড ব্যালেন্সটাকে যেভাবে করার কথা ছিল উনি হয়তো সেটা পারেননি, এবং তার রাজনৈতিক বাধ্যবাধকতা তাকে এই জায়গাটা আটকে দিল। সুতরাং আমাদের উদার অর্থনীতির যে সবটা ভালো হয়েছে, অথবা ভালোর উল্টো দিকে খারাপের পরিমাণ এতটাই ভয়াবহ, হুম এবং আগামী দিনে আমরা কিন্তু আরো বেশি করে এটা বুঝতে পারবো, যেভাবে ধরুন নতুন নয়া শিক্ষানীতি এবং এগুলোকে কেন্দ্র করে ডে বাই ডে, প্রতিদিন যেভাবে ক্রমশ একটি প্রাইভেট সংস্থাগুলো যেভাবে বেসরকারি বিনিয়োগ যেভাবে থাবা বসাচ্ছে হুম। শিক্ষা এবং স্বাস্থ্যের মতো জায়গায়, এটা উদার অর্থনীতির অত্যন্ত কুফল। এবং এই জায়গায় মনমোহন সিং প্রশংসিত হবেন, মনমোহন সিং নিন্দিত হবেন। এই এই জায়গাটা কিন্তু চেক এন্ড ব্যালেন্সের জায়গাটা একটু অভাব হলো। এই মুহূর্তে ভারতবর্ষের যে অবস্থা, অর্থনৈতিক যে হ্যাঁ, অবস্থা, সেক্ষেত্রে হ্যাঁ, ডিমনিটাইজেশন একটা গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিল এই 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 যে ভয়াবহ অবস্থাটার জন্য। এবং এই হ্যাঁ, ক্ষেত্রে মনমোহন সিং এর যে দুর্বলতাগুলির কথা বললেন আপনি, বর্তমান সরকার কি হুম। সেই দুর্বলতাগুলিকেই আঁকড়ে ধরার চেষ্টা করছেন, যাতে আমাদের সাধারণ মানুষ বেকায়দায় বেশি মাত্রায় পড়তে পারে? আপনি এটাকে কিভাবে ব্যাখ্যা করবেন? আসলে দেখুন, মনমোহন সিং তিনি একটি রাস্তা খুলে দিয়ে গেছেন, উদার অর্থনীতির রাস্তা, একটি সংস্কার রাস্তা তিনি খুলে দিয়ে গেছেন। আর আজকে যারা ক্ষমতায় আছে তারা সেটার পূর্ণ সদ্ব্যবহার করছে। ঠিক। কারণ আজকে গোটা পৃথিবী জুড়ে কিন্তু রাজনীতির চালচিত্র বদলে গেছে। মনমোহন সিং এর মতো মানুষরা এক সময়, এরকম উচ্চশিক্ষিত মানুষরা, পিএস নাম্বুরিপাদের মতো উচ্চশিক্ষিত মানুষরা, সীতারাম ইয়েচুরির মতো উচ্চশিক্ষিত মানুষ, যিনি অর্থনীতির অক্সফোর্ডের মতো জায়গাতে ভালো অধ্যাপক হতে পারতেন, এরকম মেধাবী মানুষরা কিন্তু রাজনীতিতে এসেছিলেন। আমি হুম যদি মেধাবী লোকেদের কথা বলতে শুরু করি, জয়প্রকাশ নারায়ণ, আমি মেধাবী লোকেদের কথা বললে শেষ হবে না। আজকে কিন্তু রাজনীতি কিন্তু মেধার জায়গা নেই, রাজনীতি অনেকটাই বাণিজ্যিক প্রতিষ্ঠান হয়ে উঠেছে। প্লাস ছলচাতুরি। আজকের দিনে রাজনীতি এবং কর্পোরেট জগৎ হুম এতটাই হাত ধরাধরি করে চলছে, এবং আজকে রাজনীতিতে এত পরিমাণ ইনভেস্টমেন্ট লাগে, বিনিয়োগ হুম লাগে, হুম। এই বিনিয়োগগুলো কিন্তু কোনো না কোনো ভাবে বেসরকারি পুঁজি থেকেই জোগাড় করতে হচ্ছে, ঠিক। অথবা ডিমনিটাইজেশন, যেটা অর্থনৈতিক, প্রক্রিয়াটা অর্থনৈতিক হলেও তার উদ্দেশ্যটা বহুলাংশে রাজনৈতিক। কারণ এই অভিযোগ তো প্রায়ই ওঠে যে ডিমনিটাইজেশন কোন একটি নির্দিষ্ট দলকে রাতারাতি অসম্ভব একটি সম্পদশালী করে তুলেছে, হুম এবং তার তথ্য বহু ক্ষেত্রে, অনেক ক্ষেত্রে বেরিয়ে এসছে। অর্থাৎ অর্থনীতির পুঁজির প্রয়োজনে যদি ডিমনিটাইজেশন হয়ে থাকে, অর্থনীতির পুঁজির প্রয়োজনে কর্পোরেট ওয়ার্ল্ডের হাত ধরাটা প্রয়োজন হয়ে পড়েছে আজকে। হুম এবং রাজনীতির যে বিনিয়োগ, হুম অর্থাৎ ক্যাপিটালাইজেশন অফ পলিটিক্স, হুম এই ক্যাপিটালাইজেশন অফ পলিটিক্স, রাজনীতির পুঁজিবাদীকরণ, হুম এইটা দুটো জিনিসের জন্ম দিয়েছে: ক্যাপিটালাইজেশন অফ পলিটিক্স অ্যান্ড ক্রিমিনালাইজেশন অফ পলিটিক্স। ক্রমশ মেধা দূরে চলে যাচ্ছে, সততা দূরে চলে যাচ্ছে, রাজনীতিতে টিকে থাকার জন্য কর্পোরেট পুঁজির হাত ধরে, এবং ক্রিমিনালাইজেশন অফ পলিটিক্স, একটি কোথাও না কোথাও দুর্বৃত্তায়ন বা দুর্বৃত্তপনা, এটা হুম রাজনীতির একেবারে সঙ্গী, চিরসঙ্গী হয়ে উঠেছে। হুম আজকের রাজনীতিতে এই যে মেলবন্ধন, এই মেলবন্ধনের জায়গাটা অনেকটাই কিন্তু ওপেন আপ হয়েছে হুম। মনমোহন সিং এর উদার অর্থনৈতিক কর্মকাণ্ড এবং তার যে সংস্কার, এই সংস্কার কিন্তু এই রাস্তাটা অনেকটাই খুলে দিয়েছে। ঠিক। কাজে সেখানে কিছুটা দায়ভার কিন্তু, তিনি যে উদ্দেশ্যেই করে থাকুন, কিছুটা দায়ভার কিন্তু সত্যি সত্যিই বর্তায়। তার উপর আর পড়বে। আজকের রাজনীতি তার সম্পূর্ণ সদ্ব্যবহার করছে, এটুকুই ঠিক। বলতে পারি। ঠিক। সর্বশেষ প্রশ্ন। হ্যাঁ। দেশের অর্থনীতির যে আপনি সামাজিক এবং সোশ্যালিস্টিক ঢঙে চলছিল জওহরলাল নেহরুর সময় থেকে হুম, ইন্দিরা গান্ধী, তারপরে মাঝে একদম রাজীব গান্ধী পর্যন্ত, এর হুম, পরবর্তী সময়ে উনি অর্থনীতির ছাত্র হিসেবে, অর্থমন্ত্রী হিসেবে, এই যে ইন্দিরা গান্ধী বা রাজীব গান্ধী পর্যন্ত থাকা সোশ্যালিস্টিক প্যাটার্ন অফ ইকোনমি, এই জায়গা থেকে যে উনি হুম, সরে এলেন, ব্যাপকভাবে হুম, সরে এলেন, এটা তো একটা টাইপের, তার একটা ঘরানার অর্থনীতি ছিল। এখান থেকে যে সরে হুম। এসেছিলেন, এটাকে তাকে তাকে কি আপনি সাহসী পদক্ষেপ বলে মনে করবেন, নাকি অত্যন্ত প্রয়োজনীয় পদক্ষেপ বলে মনে করবেন? দেখুন, একটা বিষয় কি, আমি এটাকে সাহসী পদক্ষেপও বলবো, সাহসী কিছুটা, হুম
কিন্তু এটাকে প্রয়োজনীয় পদক্ষেপ বা সাহসী পদক্ষেপ এখানে আমি এভাবে তকমা দিতে চাইছি না। হুম। আমি একটু একটা জিনিস মনে করাতে চাইছি দর্শকদের, হুম। যে মনমোহন সিং অত্যন্ত বাধ্য ছাত্রের মতো হুম। 10 জনপথের অত্যন্ত বাধ্য একজন রাজনীতিবিদ ছিলেন। ঠিক। যে কজন রাজনীতিবিদ অত্যন্ত বাধ্য ছিল 10 জনপথের, প্রণব মুখোপাধ্যায়, মনমোহন সিং, পিভি নরসিমা রাও, এরা প্রত্যেকের লিগেসি আছে, এবং হুম। এরা 10 জনপথের অত্যন্ত বাধ্য সৈনিক ছিলেন। ঠিক। প্রণব মুখোপাধ্যায়কে একবার জিজ্ঞেস করা হয়েছিল রাষ্ট্রপতি থাকাকালীন, যে প্রণব মুখোপাধ্যায় যে মনমোহন সিংকে তিনি কিভাবে দেখেন, তো উনি পরিষ্কার বলেছেন যে মনমোহন সিং অত্যন্ত সৎ এবং একজন নির্ভীক মানুষ, কিন্তু তিনি তার ডিসিপ্লিনের বাইরে যাওয়াটাকে পছন্দ করেন না। উনি 10 জনপথে থাকাটা, এইটাকে তার ডিসিপ্লিন বলে মনে করতেন। আচ্ছা। একজন একজন ডিসিপ্লিন স্টুডেন্টের মতো তিনি এটাকে ফলো করে গেছেন, এই পাথটাকে। হুম। আর আপনি যদি বলেন যে এই যে উদারবাদী অর্থনীতি বা এই যে পুরো প্রক্রিয়াটা, হুম। এইটা মনমোহন সিং এর একা কৃতিত্ব, হুম। আমি সেটা বলবো না। হুম। কারণ রাজীব গান্ধী যখন প্রধানমন্ত্রী হলেন 1984 সালে, হুম। সেই সময় থেকেই কিন্তু রাজীব গান্ধী একজন তরুণ তুর্কি হিসেবে, প্রধানমন্ত্রী হিসেবে উনি কিন্তু প্রথম উদার অর্থনীতি এবং যুব শ্রেণীর উপর সর্বাধিক গুরুত্ব, এবং অর্থনীতিতে কিছু কিছু সংস্কার এবং উদারবাদী ঝোঁক, উদারবাদী ঝোঁক এইটা কিন্তু রাজীব গান্ধী শুরু করে গেছিলেন। অর্থাৎ দ্যাট ওয়াজ দ্য পলিসি অফ দি কংগ্রেস পার্টি, হুম। নট অফ মনমোহন। কংগ্রেস পার্টিরই দেখানো পথ, হুম। সেই পথটাকে তিনি অনুসরণ করলেন, এবং অর্থনীতির ছাত্র হিসেবে তিনি এটাকে সুচারুভাবে পরিচালনা করলেন হুম। এবং এই জায়গাটাই নিয়ে গেলেন। হুম। আসলে ব্যক্তি মনমোহন সিং এবং রাজনীতিবিদ মনমোহন সিং দুটো আলাদা ব্যক্তি, ঠিক। আমার যেটা মনে হয়। হ্যাঁ। কারণ আমি নিজে অর্থনীতি ছাত্র হিসেবে আমার এটা একটা উপলব্ধি ব্যক্তিগত, হুম। হুম। যে এই ব্যক্তি মনমোহন যখন তিনি প্রধানমন্ত্রী, হুম। তাকে বিএমডাব্লিউ নিরাপত্তার খাতিরে বিএমডাব্লিউ গাড়িতে চাপতে হচ্ছে। হুম। আজকে উত্তরপ্রদেশে একজন মিনিস্টার হুম। অসীম, উনি ওনার পার্সোনাল ওনার ওনার সিকিউরিটি মানে ওনার সিকিউরিটি ইনচার্জ ছিলেন হুম। প্রধানমন্ত্রী থাকার সময় 3 বছর। হুম। তিনি আজকে স্মরণ করেছেন ওনাকে। উনি স্মরণ করতে গিয়ে বলছেন যে মনমোহন সিং বিএমডাব্লিউ তে আমাদের চাপে পড়ে চাপতেন, নিরাপত্তার জন্য আমরা বারবার বোঝাতাম, কিন্তু উনি প্রধানমন্ত্রী ভবন থেকে বেরোনোর সময় বিএমডাব্লিউ এর পিছনে রাখা ওনার সাদা মারুতি 800 দিকে তাকিয়ে থাকতেন। ব্যক্তি জীবনে তিনি একটাও তখন কোথাও কালিমা লাগেনি ব্যক্তির জীবনে। হুম। একটু মনে করুন যে রাজ্যসভার একটা বিতর্কে এখনকার প্রধানমন্ত্রী মনমোহন সিং অনেকগুলো কৃতিত্ব। মনমোহন সিং সেকেন্ড প্রধানমন্ত্রী যিনি নির্বাচনের মধ্যে দিয়ে দ্বিতীয়বার প্রধানমন্ত্রীতে এসেছিলেন। হুম। তৃতীয় জন আজকের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, এবং পরপর দুবার। এটা কিন্তু এই এই কৃতিত্ব মনমোহন সিং এর। হুম। তার সম্পর্কে বলতে গিয়ে নরসিংহ আমাদের আজকের প্রধানমন্ত্রী এই একই কথা বলেছেন, যে উনি নিজে অত্যন্ত সৎ এবং ইয়ে, আমি জানি না, মানে উনি উনি রসিকতা করে একটা কথা বলেছিলেন, হুম। যে আমি জানি না, মানে ডক্টর সাহেব, উনি ওকে ডাকতেন ডক্টর সাহেব বলে, হুম। যে মনমোহন সিংকে, যে ডক্টর সাহেবের কাছ থেকে শিখতে হবে হুম। বর্ষাতি পরে কি করে স্নান করা যায়। যে উনি পুকুরে স্নান করছেন কিন্তু বর্ষাতি পরে স্নান করছেন, বর্ষাতি মানে ওয়াটার প্রুফ, হুম। যার ফলে জলের দাগ লাগছে না। হুম। অর্থাৎ কংগ্রেস রাজনীতিতে থাকার ফলে 2G স্পেকট্রাম, কয়লা হুম। থেকে শুরু করে একটার পর একটা আবাসন কেলেঙ্কারি, হুম। একটার পর একটা কেলেঙ্কারি তোলপাড় হয়ে যাচ্ছে সুয়েজ কালমাদির কমনওয়েলথ গেমস। হুম। মানে 2008, 9, 10 একটার পর একটা কেলেঙ্কারিতে কংগ্রেস পার্টি জেরবার, সরকার পড়ে যাওয়ার হয়ে, কিন্তু মনমোহন সিং সম্পর্কে ব্যক্তিগতভাবে কেউ কোনো কথা বলতে পারছেন না। ঠিক। এবং এই যে আমাদের আজকের প্রধানমন্ত্রী যে এই কটাক্ষটা ওনাকে করলেন, উনি হলে উপস্থিত, উনি কিন্তু তার জবাবে তার নিজস্ব চিরন্তন সৌজন্য বজায় রেখে এর কাউন্টার উনি একটা কথাও বলেননি। ঠিক। দিস ইজ মনমোহন সিং ব্যক্তিগতভাবে। একদম। কিন্তু যদি রাজনৈতিক মনমোহন সিং ভাবেন, রাজনৈতিক মনমোহন সিং কিন্তু সম্পূর্ণ একজন আলাদা ব্যক্তি। হুম। তিনি তার রাজনৈতিক বাধ্যবাধকতা বা পলিটিক্যাল কম্পালশন থেকে, উদারনীতি থেকে শুরু করে পুরো প্রক্রিয়াটাকে চালাচ্ছেন। 2G স্পেকট্রামের মতো কেলেঙ্কারিকে হয়তো তিনি, হয়তো যেটা পরে ভুল প্রমাণিত হয়েছে বা তার বিরুদ্ধে চার্জশিট গঠন হয়নি, হুম। তবু এইরকম যে অভিযোগগুলো বা কমনওয়েলথ গেমস, এই অভিযোগগুলো তিনি নিয়ন্ত্রণ করতে পারছেন না, হুম। এবং রাজনৈতিক কম্পালশন কোথাও না কোথাও তাকে বাধ্য করছে এই জায়গাটা। হুম। কিন্তু ব্যক্তিগতভাবে তিনি কিন্তু সত্যি সত্যি পড়াশোনা নিয়ে থাকা, তার ব্যক্তি জীবনে তার সংসারের পরিধি এবং পুরনো 800 বিএমডাব্লিউ গাড়িটার দিকে তাকিয়ে থাকা,
এই এই দুই মনমোহন সিং এর সমাহার হচ্ছে আমাদের দুবারের প্রধানমন্ত্রী, আজকে গতকাল যার প্রয়াণ ঘটেছে, এই শ্রদ্ধেয় মনমোহন সিং জি। অসংখ্য ধন্যবাদ সেলিম সাহেব। ডক্টর সেলিম সাহেব, এখানেই আমরা শেষ করতে হচ্ছে আজকের অনুষ্ঠান। আপনাদের অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ, অর্থ সচিব, রিজার্ভ ব্যাংকের গভর্নর, বিশ্ব ব্যাংকের প্রধান, অর্থমন্ত্রী, প্রধানমন্ত্রী, এমন ধারাবাহিকতা ভারতবর্ষের হ্যাঁ, কোনো আমলা থেকে রাজনীতিবিদ হওয়ার নিদর্শন প্রায় নেই বললেই চলে। আমাদের খবরদার কথা নয়ের পক্ষ থেকে আপনার প্রতি কৃতজ্ঞতা জানাই আজকের এই অনুষ্ঠানে আসার জন্য, এই ব্যস্ততার মাঝেও। পাশাপাশি খবরদার কথা নয় প্রয়াত প্রধানমন্ত্রীর এই প্রয়াণে আবার হুম। গভীর শোক প্রকাশ করছে এবং তার শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েই আজকের এই অনুষ্ঠান শেষ করছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলকে নমস্কার।